নমস্কার, টার্গেট সফলের তরফ থেকে আজকে একটি প্রেসি তৈরি করা হবে। কমেন্ট বক্সে প্রায়ই আসে এরকম কমেন্ট আমার কাছে আসে যে স্যার এবার একটা প্রেসি করে দেখান। ট্রান্সলেশন প্রতিদিনই প্রায় হচ্ছে, তো এবার ঠিক করা হয়েছে সপ্তাহে মোটামুটি দু একটি প্রেসি করে আপনাদের জন্য প্রেসি করে দেওয়া হবে, এবং অবশ্যই প্রেসি করার কিছু নিয়মও একটা ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। তো অনুষ্ঠানটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাজ দ্য স্টোরি গোজ, workmen at a Paris museum sometime in the 1940s dumped the contents of a mummy case into the sewers. Sewers মানে কি? নর্দমা. While the museum was being cleaned. একটি মামি কেস গল্পটি যেভাবে শুরু হচ্ছে, সে গল্পটি কি 1940-এর দশকে প্যারিসের জাদুঘরের কর্মীরা যখন জাদুঘরটি পরিষ্কার করে, সেই সময় একটি মমির বাক্স নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়। It was only later that it was realized. এরপরে এটা উপলব্ধি করা গিয়েছিল বা বোঝা গিয়েছিল that the case was being used to store the remains of Cleopatra. যে মামি কেসটাকে ফেলে দেওয়া হয়েছিল নর্দমার মধ্যে, তার মধ্যে কি ছিল না, ক্লিওপেট্রার রিমেন। ক্লিওপেট্রা ছিলেন ইজিপ্টের রানী, বিখ্যাত এবং কুখ্যাত দুদিক দিয়েই, তো অবশ্যই ইতিহাস প্রসিদ্ধ তিনি। তার যে ব্যবহার্য জিনিসপত্র সেই সমস্ত কিছু সেই বাক্সের মধ্যে রাখা হয়। তারপরে কি আছে, ব্রট ব্যাক ফ্রম ইজিপ্ট বাই নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট ইনি ছিলেন আসলে বলতে গেলে ফরাসি বিপ্লবের পরবর্তী 10 থেকে 12 বছর পরে ইনি পুরো ফ্রান্সের অধিকারটি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। তো নেপোলিয়ান বোনাপার্টের একসময় স্বপ্ন ছিল ইজিপ্ট দখল করা। যাই হোক সে কথা। তো এই যে কেসটি মামি কেস, এই মামি কেসটি মনে করা হয় নেপোলিয়ান বোনাপার্ট ইজিপ্ট থেকে এনেছিলেন। দিস পার্টিকুলার মিথ মানে আখ্যান, যার মধ্যে সত্যতাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। This particular myth was mentioned in 1996 in a book called Oops. 1996 উপস নামে একটি বই লেখা হয়, যে বইটিতে এই আখ্যানটিকে উল্লেখ করা হয়েছিল। A stupefying survey of goofs, blunders and botches, great and small, by Paul Kirchner. এই যে সার্ভে, এই যে পুরো ঘটনাটা, এই যে বইটি লেখা হয় তা একটি সার্ভের উপরে। তো সার্ভেটা কারা করেছিলেন? গুপস, ব্লান্ডার্স, বটস, গ্রেট অ্যান্ড স্মল, এরা সব। কিন্তু বইটি যিনি কম্পোজ করেছিলেন, যিনি লিখেছিলেন, তিনি হচ্ছেন পল কির্চনার। তার পরের লাইনটা কি আছে? দ্য মিথ হ্যাজ অনলি ওয়ান মেজর ফ্ল মানে মিস্টেক। যে বইটিতে একটি বড় ধরনের ত্রুটি ছিল। এই ত্রুটিটা কি ছিল? No one has yet found the burial place of Cleopatra, so no museum can claim to have lost her remains. ক্লিওপেট্রাকে যেখানে সমাধিস্থ করা হয় সেই জায়গাটি এখন অবধি পাওয়া যায়নি। তো যখন পাওয়া যায়নি, তা কোনো মিউজিয়ামই তার যে রিমেন্স, কারো বিউরিয়াল হয়ে গেলে তবেই তার রিমেন্সটা পাওয়া যায়, তাই রিমেন্সের কেউ দাবিই করেনি। পরবর্তী প্যারাগ্রাফটা কি আছে? The myth takes advantage of a general belief that Napoleon looted Egypt while he was there between 1798 to 1801. এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের উপরে লেখা হচ্ছে। নেপোলিয়ান বোনাপার্ট বেসিক্যালি 1798 থেকে 1801 আসলে তিনি ইজিপ্ট জয় করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে বলা হচ্ছে সেই সময় তিনি ইজিপ্টকে লুণ্ঠন করেছিলেন। ঐতিহাসিকভাবে দেখা যায় যে ব্রিটিশ মানে বিশেষ করে ব্রিটিশরা যে ইতিহাস লিখেছেন তাতে নেপোলিয়ানের এই প্রসঙ্গটাকে বারবার ফিরিয়ে এনেছে। তো যাই হোক, আমরা মূল প্যারাগ্রাফে ফিরে আসি। ইনফ্যাক্ট, দো নেপোলিয়ান ডিড attempt to take the country over by military force. বাস্তবে
নেপোলিয়ান দেশটি সামরিক বাহিনীর দ্বারা একটা দখল করার চেষ্টা করেছিলেন। দেখুন, মিলিটারি ফোর্স মানে অবশ্যই সামরিক শক্তি। অ্যাটেম্প টু টেক দ্য কান্ট্রি মানে পুরো কান্ট্রিটাকেই দখল করার একটা প্রচেষ্টা। হি অলসো ব্রট 150 সাভান্স, ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা ঠিক চাকর বলা যাবে না এখানে, সার্ভেন্ট থেকে সাভান্ট না, এটা বলা যেতে পারে কে তিনি সঙ্গে করে যে সঙ্গীদেরকে নিয়ে গেছিলেন, তার মধ্যে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, স্কলার প্রভৃতিদেরকে তিনি মিশরে নিয়ে গিয়েছিলেন। এর পিছনে তার একটি মুখ্য উদ্দেশ্য ছিল, যেটা পরবর্তী লাইনে দেখা যাবে। হি অলসো ব্রট 150 সাভান্স, সায়েন্টিস্টস, ইঞ্জিনিয়ার্স, স্কলার্স expressly so they could examine and record details of the monuments, artifacts and history of Egypt while Napoleon was there. এই যে সময়টাতে, এই সময়কালে যে নেপোলিয়ান ছিলেন ইজিপ্টে, সেই সময় ইজিপ্টের মনুমেন্ট বা ইজিপ্টের যে নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন বা ইজিপ্টের ইতিহাস, এই নিয়ে তিনি চেয়েছিলেন একটা রেকর্ড, একটা ডিটেলস নথিপত্র তৈরি হোক। যে কারণে তিনি ফ্রান্স থেকে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার বা পণ্ডিত ব্যক্তিদের নিয়ে যান। দো নেপোলিয়ানস পলিটিক্যাল টেক ওভার অফ ইজিপ্ট ফেল্ড, নেপোলিয়নের ইজিপ্ট দখল করার যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছিল। দ্য স্কলারলি স্টাডি হি ইনিশিয়েটেড resulted in a massive series of books about Egypt's rich history. তিনি যে গবেষণা শুরু করেছিলেন, তার ফলশ্রুতিতে তার ফলটা কি হয়েছিল, যে মিশরের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে প্রচুর বই তৈরি হয়, প্রচুর বই লেখা হয়েছিল। which sparked off a mania of everything Egyptian. ইজিপ্ট সম্বন্ধে জানার একটা ম্যানিয়া মানে ইচ্ছে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। So ironically, Napoleon's scholarly interests may have resulted in Egypt being looted by every country other than France. তো এর আর একটা ফল কি হয়েছিল, যে নেপোলিয়ান যে বৌদ্ধিক স্বার্থের ফলস্বরূপ ইজিপ্টের জন্য যা করেছিলেন, তার পিছনে একটা বৌদ্ধিক স্বার্থ ছিল, কিন্তু এর ফলে কি হয়েছিল, যে ফ্রান্স বাদ দিয়ে বাকি সমস্ত দেশ ইজিপ্টের উপরে লুটপাট চালিয়েছিল। তো পুরো দুটো প্যারাগ্রাফকে আমরা যখন পড়লাম, দুটো প্যারাগ্রাফের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে নেপোলিয়ানের ইজিপ্ট আক্রমণ বা ইজিপ্ট আক্রমণের চেষ্টা, ইজিপ্ট দখলের চেষ্টা, ইজিপ্টের ইতিহাস জানার সম্পর্কে বা ইতিহাসের গবেষণা সম্পর্কে তার যে ইতিবাচক মনোভাব, এবং পরবর্তীকালে ইজিপ্ট লুট করার, এই নেপোলিয়নের দ্বারা ইজিপ্ট লুণ্ঠনের যে একটি মিথ আছে, সেই মিথটিকে নিয়ে একটি লেখা বই, এবং ছোট্ট করে ক্লিওপেট্রার রিমেনিং এর সেই মমিকেসটি হারিয়ে যাওয়া, এই চারটে মূল বিষয়ের উপরে দুটো প্যারাগ্রাফকে লেখা হয়েছে। এখন আমরা দুটো প্যারাগ্রাফ পেলাম, এবং সেই প্যারাগ্রাফ থেকে আমরা মেন পয়েন্ট কি কি পেয়েছি একবার নোট করে নেওয়া হচ্ছে, আপনারা দেখে নিন স্ক্রিনে। বুকস রিটেন অন নেপোলিয়ানস ইজিপ্ট প্লান্ডার, মামি কেস, ক্লিওপেট্রাস রিমেনিং অ্যান্ড ট্রুথ অফ নেপোলিয়ানস ইজিপ্ট লুটিং, এই তিনটেই বেসিক জিনিস। এরপরে ধরুন এই যে মিথ বলা হয়েছে, মিথ সত্যি না অসত্যি, সেসব নিয়ে বেশি কিছু লেখার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই, কারণ প্রেসিটা হচ্ছে এক্স্যাক্টলি দুটো প্যারাগ্রাফে যা বলা হয়েছে সেই জিনিসটার একটা সংক্ষিপ্ত মানে মেন যে পরিভাষ্যটা, সেটাকে তৈরি করা। তো প্রথম প্যারাগ্রাফে আমাদের কাছে যে সেন্টেন্সগুলো, ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো, সেই ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোকে একবার দেখে নেওয়া যাক। যেমন প্রাথমিকভাবে যদি
দেখতে হয় তাহলে বুকস, উপস, কারণ উপস বইটা থেকেই সমস্ত প্রবলেমের শুরু, এই কাহিনীর সূত্রপাতই হচ্ছে উপস বইটা থেকে। তো আমরা উপস বইটার লাইনটিকে প্রথমে আন্ডারলাইন করে নিলাম। এরপরে এই বইটিতে কি গল্পের শুরুটা হয়েছে, যে প্যারিস মিউজিয়াম থেকে একটি কেস, মামি কেস ফেলে দেওয়া হয়েছে যার মধ্যে ক্লিওপেট্রার রিমেনিং ছিল। তো এত বড় লাইন না, খালি আমরা দ্য কেস ওয়াজ বিং ইউজ টু স্টোর রিমেন্স অফ ক্লিওপেট্রা এইটুকু আন্ডারলাইন করব, এইটুকুকে আমরা ব্র্যাকেট করব। আর ইন দ্য 1940s ডাম দ্য কন্টেন্টস অফ মামি কেস। এর পরের মিথটা কি আছে, কি নেপোলিয়ন বোনাপার্ট এটিকে ইজিপ্ট থেকে নিয়ে এসেছিলেন। তো নেপোলিয়ন বোনাপার্টের এই লাইনটাও আমাদের প্রেসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা তিনটে ইম্পর্টেন্ট সেগমেন্ট পেলাম। পরের যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে ইম্পর্টেন্ট সেগমেন্ট কি কি আছে, প্রথমে হচ্ছে নেপোলিয়ন একটা অ্যাটেম্প্ট করেছিল। ইনফ্যাক্ট দো নেপোলিয়ন ডিড অ্যাটেম্প্ট টু টেক দ্য কান্ট্রি ওভার বাই মিলিটারি ফোর্স। আর দ্বিতীয়টা নেপোলিয়নস পলিটিক্যাল টেক ওভার অফ ইজিপ্ট ফেল্ড। আর তৃতীয়টা তার যে স্কলারলি স্টাডি ইজিপ্ট সম্বন্ধে, যে ইজিপ্টের ইতিহাস জানার জন্য তার যে প্রচেষ্টা, সেই সেগমেন্টটা এখানে ইম্পর্টেন্ট। তো প্রেসির ক্ষেত্রে আমাদের মেন জিনিস কি, আগে যেখানে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে ফাইন্ড আউট করা, আর তারপরে তার একটি যথোপযুক্ত মানে একটা অর্থপূর্ণ একটা ভাষ্য তৈরি করা। তো আমাদের কাছে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো পাওয়া গেছে। তো দেখে নেওয়া যাক প্রেসিটি আমরা ঠিক কি হতে পারে, প্রেসিটি কিভাবে লেখা যেতে পারে। তো প্রেসিটা কিভাবে লেখা হবে, প্রেসিটিতে প্রথম ইম্পর্টেন্ট জায়গা আমি কি বলেছি, যে বইটা লেখা হচ্ছে, কারণ বইটার উপরে ভিত্তি করেই পুরো এই আর্টিকেলটা তৈরি। তো আমরা শুরু করি এবারে। ইন 1999 Paul Kirchner wrote his book Oops based on a survey. Though the book, আচ্ছা প্রথম সেন্টেন্সটা আমি লিখলাম যে প্রথম একটি বই 1999 সালে পল কির্চনার উপস নামে একটি বই লিখেছিলেন। বইটি লেখা হয়েছিল একটা সার্ভের উপরে। দো দ্য বুক ফলোড দ্য কনভেনশনাল স্টোরি অফ নেপোলিয়নস প্লান্ডার অফ ইজিপ্ট। যদিও বইটি লেখা হয় নেপোলিয়নের ইজিপ্টের লুটপাটের চিরাচরিত গাথার ওপরে, কারণ বারবার মেন প্যারাগ্রাফে আমরা দেখছি যেটা বলা একটা মিথ বলা হয়েছে। মিথের কখনো সত্যতা থাকে না, মিথ হচ্ছে প্রচলিত কোনো একটি গসিপ, যেটাকে আমরা মিথ বলি, যার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। এরপরে সেই মামি কেসের ঘটনাটা আমরা যে পয়েন্টটা নিয়েছিলাম, সেকেন্ড পয়েন্ট, মামি কেস ক্লিওপেট্রাস রিমেনিং। At one point it is written in the book, Napoleon brought a mummy case full of Cleopatra's belongings to France. এক জায়গাতে এটাও লেখা হয়েছে যে নেপোলিয়ন ক্লিওপেট্রার সমস্ত ব্যবহার্য জিনিসপত্রে ভরা একটি মামির বাক্স ফ্রান্সে এনেছিলেন। অ্যান্ড দ্য কেস ওয়াজ লেফট বাই প্যারিস মিউজিয়াম। কেউ যদি ডাম্পডও লেখে কোনো অসুবিধা নেই, লেফট বা ডাম্প দুটোই লেখা যেতে পারে এখানে। এবং সেই কেসটি প্যারিসের একটি মিউজিয়ামের দ্বারা পরিত্যক্ত হয়েছিল বা ফেলে দেওয়া হয়েছিল। লাস্ট আমাদের পয়েন্টটা কি, ট্রুথ অফ নেপোলিয়নস ইজিপ্ট লুটিং। অলদো নেপোলিয়ন নেভার কনকোয়ার্ড ইজিপ্ট, নেপোলিয়ন কখনোই ইজিপ্ট জয় করেনি, বাট his research on the rich history of Egypt aroused a curiosity about Egypt in Europe. কিন্তু ইজিপ্টের ইতিহাস সম্পর্কে তার যে পরিচর্যা, তিনি যে প্রচেষ্টা করেছিলেন রিসার্চ করেছিলেন, সেটা পুরো ইউরোপে ইজিপ্ট সম্বন্ধে জানার একটা কৌতূহল তৈরি করেছিল। তো মূল যে প্যারাগ্রাফটা, মূল যে আর্টিকেলটা, সেটা লেখা হয়েছে দেখুন 222 ওয়ার্ডসে। তো প্রেসির একটা সাধারণ নিয়ম যে প্রেসিটি হবে মেন অনুচ্ছেদের বা মেন আর্টিকেলের 1/3 বা তার কাছাকাছি।
তো এখানে আমাদের টোটাল ওয়ার্ড হয়েছে 72 ওয়ার্ডস, 72। তো সেক্ষেত্রে প্রেসিটি যথাযথ হয়েছে। এবার আরেকটি জিনিস আমাদের এখনো বাকি থেকে গেছে প্রেসিটির ক্ষেত্রে, যে আমাদের যে কোনো একটি প্রেসি লিখতে গেলে তার একটা যথাযথ টাইটেল থাকা দরকার, একটা শীর্ষনাম বা একটা হেডিং। তো এখানে হেডিংটা দেওয়া যেতে পারে দ্য আনট্রুথ ইনসিডেন্ট অফ প্লান্ডারিং ইজিপ্ট, কারণ ইজিপ্টের প্লান্ডারের উপরই পুরো ঘটনাটি এখানে তৈরি করা হয়েছে। আবার কেউ যদি লেখে যে প্লান্ডারিং ইজিপ্ট আর টুইস্টেড গ্রেটনেস, খারাপ হবে না, একটু বেশ ইনার মিনিং যাকে বলে প্রেসিটার, সেই ইনার মিনিংকে কিন্তু খুব ভালো করে তুলে ধরবে এটা। টুইস্টেড গ্রেটনেস, কারণ নেপোলিয়ন গেছিল জয় করতে, কিন্তু তা কিন্তু হয়নি। তৃতীয় আরেকভাবে কেউ যদি এটাও লিখতে পারে প্যারাগ্রাফটার উপরে কে নেপোলিয়ানস ইজিপ্ট প্লান্ডার হাইফেন দিয়ে আ মিথ, সেটাও ঠিক হবে। তো আমাদের কাছে তিনটে টাইটেল আছে, আমরা যে কোনো একটা টাইটেল ব্যবহার করছি এখানে। তো অ্যান আনট্রুথ ইনসিডেন্ট অফ প্লান্ডারিং ইজিপ্ট। তো প্রেসিটি আমাদের তৈরি হয়ে গেছে। এবারে কথাটা হচ্ছে প্রেসি যখন কোনোভাবে লেখা হয়, প্রেসি যখন লেখা শুরু করবেন, আমি এর আগেও বলেছি যে তাদেরকে কিন্তু প্রেসির একটা স্ক্রিপ্ট দেওয়া হবে। তো বেটার হচ্ছে যে পেজে, কোনো একটি রাফ পেজে প্রেসির একটা পয়েন্ট প্রথমে তৈরি করে নিতে, যে কোন কোন পয়েন্টের উপরে আমার প্রেসিটা লিখতে হবে, এবং যে হেডিংটা থাকবে সেটাও কিন্তু ওই পয়েন্টের মধ্যেই লুকিয়ে থাকবে। তাতে বেটার হবে প্রেসিটাকে ডেভেলপ করার জন্য। তো আজকের মতো অনুষ্ঠান এ পর্যন্তই। যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।